হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে থার্ড টার্ম থেকে যে চ্যাপ্টারটি বোঝাবো সেটির নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। আর সেই চ্যাপ্টারটি লিখেছেন চারুচন্দ্র ভট্টাচার্য। তো আজকে শুরু করছি এই চ্যাপ্টারটি বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? তো আমি তোমাদেরকে গল্পের মতোই এই চ্যাপ্টারটি বুঝিয়ে দিচ্ছি। মাইকেল ফ্যারাডে খুব গরিব ঘরের ছেলে ছিলেন। লেখাপড়া তার জন্য উনি ভালো করে করার সুযোগ পাননি। তো 13 বছর বয়সে তিনি এক দফতরি দোকানে নিযুক্তি হয়েছিলেন। কি করতেন সেখানে? বাইরে চিঠিপত্র বয়ে নিয়ে যেতেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি নিয়ে যেতেন। তো 1 বছর পরে দফতরি কারখানায় কাজ করবার জন্য তাকে শিক্ষানবিশও করে নেওয়া হয়েছিল। বই বাঁধাইয়ের জন্য ফেরাডেও হরেক রকম বই পেতেন, আর সঙ্গে সঙ্গে কী করতেন, সেই বইগুলো উনি পড়ে ফেলতেন। বই বাঁধাই মানে কি, আজকে আমাদের যে এই বেঙ্গলি বুকসটা আছে সেটাতে কি অনেকগুলো পেজ আছে, সেই পেজগুলোকে কি করা হয়েছে, একসাথে বাঁধাই করা হয়েছে, মানে সেলাই করা হয়েছে বা স্ট্যাপলিং যেটাই হোক করা হয়েছে। সেই যে করা হয় একসাথে অনেকগুলো পেজকে একটা বইয়ে রূপান্তরিত দেওয়া হয়, তাকে রূপান্তর মানে করা হয় যে তাকে কি বলে, বই বাঁধাই। আর মাইকেল ফ্যারাডে সেই বইগুলো যখন বাঁধাই করতেন উনি সেগুলোকে আবার সঙ্গে সঙ্গে পড়ে ফেলতেন, কারণ ওনার পড়ার দিকেও খুব মন ছিল। আর বিশেষ করে ওনার বেশি ইন্টারেস্ট ছিল বিজ্ঞানের বই সম্বন্ধে, মানে সায়েন্সের বুকস নিয়ে ওনার খুব বেশি ইন্টারেস্ট ছিল। তো তার জন্য উনি যখনই বুকসগুলো পেতেন তাড়াতাড়ি পড়ে ফেলতেন। আর উনি যেখানে শিক্ষানবিশের দফতরিতে যে কাজ পেয়েছিলেন সেখানে ওনার বেতন ছিল খুবই অল্প, কিন্তু সেই অল্প বেতন থেকে উনি কী করতেন, পুরো টাকা খরচ করতেন না, কিছু টাকা রেখে দিতেন। কিসের জন্য? সায়েন্সের যে লেকচার বা বিজ্ঞানের যে বক্তৃতা দেওয়া হয় সেগুলো শোনার জন্য কিছু টাকা রেখে দিতেন। আর সেই সব বক্তৃতা শোনার পর উনি ওইগুলার একটা সারাংশ লিখে রেখেতেন এনার একটা নোটবুকে। মানে সারাংশ বলতে মানে যে মূল ভাবটা, যেমন এই স্টোরিটা আজকে আমি তোমাদেরকে যেভাবে শর্ট ফর্মে বুঝিয়ে দিচ্ছি ওই রকমই শর্ট ফর্ম, মানে সব কিছু ওইটাতে নোট করে নিতেন। আর সাথে সাথে সায়েন্সের যে মেশিনগুলো ছিল ওগুলো উনি, যন্ত্রপাতিগুলো উনি আঁকতেন, আর কারখানায় সেগুলোকে আবার বাঁধাই করে নিতেন। এই ছিল ফ্যারাডের মানে বিজ্ঞান শেখার প্রথম ধাপ। বালকের এই উৎসাহের দেখে একদিন একজন কাস্টমার মানে খদ্দের উনাকে একটা রয়্যাল সোসাইটি, যেটা হচ্ছে সবচেয়ে ফেমাস বড় সোসাইটি, ওইখানে ইনস্টিটিউশনে উনাকে যাওয়ার জন্য একটা টিকিট দিয়েছিলেন। সেখানে গিয়ে কী করবেন, বক্তৃতা শুনবেন বিজ্ঞান সম্বন্ধে। আর সেটা কার ছিল? হামফ্রে ডেভিস ছিল, যিনি সব সায়েন্টিস্টদের মধ্যে সবচেয়ে মানে ফেমাস ছিলেন, সবচেয়ে ইন্টেলিজেন্ট ছিলেন। তো উনি সেই যে হামফ্রে ডেভিড যে বক্তৃতা শুনেছিলেন তারও সারাংশ লিখে রেখে দিয়েছিলেন। আর সেই মানে লেকচার শুনে, সেই সায়েন্স সম্বন্ধে বক্তৃতা শুনে ওনার খুব ইচ্ছে ছিল সেই রয়্যাল ইনস্টিটিউশনে কাজ করার, মানে যাতে উনি সে যে কাজই হোক, সে ছোট হোক বড় হোক, ওনার কাজ করার খুব ইচ্ছে ছিল। কিন্তু দফতরি কারখানার শিক্ষানবিশ একটা অশিক্ষিত ছেলেকে, মানে ছেলের আবেদন নেবে কিনা সেটাও তার মনে সংশয় ছিল। তাই উনি যখন সেই চিঠিটা লিখেছিলেন ওই ইনস্টিটিউশনের সভাপতির কাছে, তার কোনো উত্তরও আসেনি। তাই উনি না পারতে মানে কি করবে মনে কষ্ট পেয়ে উনি সোজাসুজি হামফ্রে ডেভিকে চিঠি লিখেছিলেন। আর সাথে ওনার সেই যে সায়েন্স সম্বন্ধে লেকচার শুনেছিলেন তারও একটা সারাংশ উনি লিখে পাঠিয়েছিলেন। আর 2-1 দিন পরে ফ্যারাডের অন্ধকার স্যাঁতস্যাঁতে বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। অন্ধকার স্যাঁতস্যাঁতে মানে খুব কালো কালো বৃষ্টি ভেজা, মানে যেখানে ওয়ালগুলো ধরো রং চটকে গেছে, রং উঠে গেছে, ওরকম বাড়িকে স্যাঁতস্যাঁতে অন্ধকার বাড়ি বলা হয়। তো ওইখানে এক তকমা পড়া এক চপরাশি গাড়ি থেকে নেমে ওনাকে হাতে একটা চিঠি দিয়েছিল। আর সেটাতে কী ছিল, যে ফ্যারাডের আবেদন মঞ্জুর হয়েছিল। আর উনি 1813 খ্রিস্টাব্দে মার্চ মাসে 22 বছর বয়সে রয়্যাল ইনস্টিটিউশনে একজন সহকারী রূপেও নিযুক্ত হয়েছিলেন। আর তার বেতন ছিল সপ্তাহে 25 শিলিং। আর হামফ্রে ডেভি যে মাইকেল ফ্যারাডেকে যে হেল্প করেছিলেন তা মাইকেল ফ্যারাডেকে অনেক বড় একজন সায়েন্টিস্ট হতেও সাহায্য করেছিল। আর হামফ্রে ডেভি শুধু মাইকেল ফ্যারাডেকে না, উনি অনেককে এরকমভাবে হেল্প করেছিলেন। আর ওনার এই হেল্পের জন্য উনি অনেক ফেমাসও ছিলেন। আজ এতটুকুই, নেক্সট দিন বাকিটুকু বুঝিয়ে দেবো।